নজরুল স্যারের স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, আমার স্ক্রিন যদি দেখা যায় তোমরা একটু বলো। দেখা যাচ্ছে স্যার। যাও, যাও। এটা তো কপি। রাখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি রেজাল্ট পাওয়ার পরে আনন্দে উল্লসিত। এই যে বিষয়টি কাজ করে সেই বিষয়টি কাজ করে হচ্ছে কি মূল পরীক্ষাকে কেন্দ্র করে। আমি তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্রের পর্যালোচনা সংক্রান্ত আজ একটি ক্লাস নিচ্ছি। সেটা আমি মনে করি তোমাদের পরীক্ষায় অনেক ক্ষেত্রে কাজে লাগবে। তোমরা অনেকেই আছো সেই বিষয়গুলো জানো, যারা জানো না তাদের জন্য সেই পাঠটি হচ্ছে কি খুবই উপযোগী। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম যে বিষয়টি থাকে প্রমিত বাংলা উচ্চারণের নিয়ম। এই জায়গায় কয়েকটি প্রশ্ন কমন থাকে: ও ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ বা মফলার উচ্চারণ। এখান থেকে আমি যে বিষয়টি বলার চেষ্টা করব, আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একজন শিক্ষার্থী পরীক্ষার হলে কিভাবে মুনশিয়ানা দেখাতে পারে। সেই মুনশিয়ানাটা কি? যে শিক্ষার্থী এ প্লাস পাবে বা পরীক্ষায় ভালো নাম্বার পাবে, তার প্রশ্নের উত্তরের ধরন দেখলেই হচ্ছে কি তাকে ডিফাইন করে নেওয়া যায়। সেটা আমরা কিভাবে আহ মুনশিয়ানা দেখবো বা ভালো প্রশ্নের উত্তর সে যে করতেছে সেটা আমরা কিভাবে দেখবো? আমরা দেখতে পাচ্ছি শব্দের উচ্চারণ, শব্দের উচ্চারণগুলো সে অদনির উচ্চারণ না লিখে তোমাদেরকে আমি সাজেস্ট করব শব্দের উচ্চারণগুলো হচ্ছে কি তোমাদের লিখার জন্য। এর পরের যে প্রশ্নটি থাকে প্রমিত বাংলা বানানের নিয়ম, এখানে শুদ্ধ বানান যে বিষয়গুলো থাকে সেই বিষয়টি হচ্ছে কি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। পরের যে বিষয় থাকে বা যে অধ্যায়টি থাকে ব্যাকরণিক শব্দশ্রেণী, কিছু সংজ্ঞা থাকবে বা এই সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর দেওয়া থাকবে। এই জায়গায় ব্যাকরণিক শব্দশ্রেণী যে নির্দেশকরণ সেই জায়গায় তোমরা নির্দেশ করার চেষ্টা করবে। সমাস এবং উপসর্গ নিয়ে তোমাদের এই পর্যায়ে যে দুইটি ভাগ থাকে বা অধ্যায় থাকে, এই জায়গায় আমি তোমাদেরকে বলবো বেশ বাক্য সহ সমাস নির্ণয় তোমরা করবে এবং এই প্রশ্নের উত্তরটি তোমরা সবাই দেওয়ার চেষ্টা করবে। কারো যদি সমাসের বেশ বাক্য বা সমাসের নাম সেটা যদি ওইভাবে মনে নাই আসতে পারে, তখন তোমরা হচ্ছে কি উত্তরমূলক প্রশ্নতে তোমরা যাবে। আমরা দেখতে পাচ্ছি বাক্য তত্ত্ব। এই বাক্য তত্ত্বের ভিতরে বাক্য বা সার্থক বাক্যের বৈশিষ্ট্য, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যান্তর। আমি বলবো তোমরা উত্তরটি করবে হচ্ছে কি বাক্যান্তরের। এই শিরোনামে তোমরা শুদ্ধ প্রয়োগ, সেই শুদ্ধ প্রয়োগটি হচ্ছে কি তোমাদের করতে হবে এবং এইটাই তোমাদেরকে করার জন্য আমি বলবো। আমি যদি ইন এ নাটশেল ব্যাকরণের জন্য এই যে ছয়টি বিষয়, এই ছয়টি জায়গা থেকেই হচ্ছে কি তোমাদের প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন যাবে না এবং এই জায়গা থেকেই তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে। প্রতি ক্ষেত্রে তোমাদের অথবা থাকবে,
অল্টারনেট বুদ্ধিভিত্তিক চিন্তা করে যে জায়গায় ভালো নম্বর পাওয়া যায় সেটাই হচ্ছে কি তোমরা নির্বাচন করবে। নির্মিতির অংশে বাম দিকে যে বিষয়গুলো থাকবে সেইটা হচ্ছে এজ ইট ইজ লেখা থাকে, সেটা আমি ওইভাবে পড়তে চেষ্টা করব না। দেখো এখানে কি আছে, পারিভাষিক শব্দ লিখন, এরপরে কি আছে সেটা হচ্ছে কি অনুবাদ। আমি তোমাদেরকে বলবো অনুবাদটা তোমরা স্কিপ করে পারিভাষিক সেই শব্দগুলো তোমরা লেখার চেষ্টা করবে। দিনলিপি লিখন, প্রতিবেদন রচনা, আমি হাইলাইটেড করে যে বিষয়গুলো লিখেছি রেখেছি সেই জায়গা থেকে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে দিনলিপি লিখন অনেকেই তোমরা লিখতে পারবে। প্রতিবেদন রচনা, এখন দিনলিপি লিখন এইটার যে একটি নিয়ম এবং প্রতিবেদনের যে নিয়ম, প্রতিবেদনের সহজ একটি নিয়ম তোমাদেরকে আমি দেখিয়ে দিব, এবং সেই নিয়মগুলো তুমি যদি ফলো করো বা অনুসরণ করো, এখানে তোমার হচ্ছে কি ভালো নাম্বার উঠবে। এই স্ক্রিনে যে লিখতেছ, স্ক্রিন তুমি লিখবে না। আচ্ছা, প্রতিবেদনের ক্ষেত্রে আমি কয়েকটি নির্বাচিত প্রতিবেদন আমি তোমাদের এখানে দিলাম। সেটা তোমরা পরে সময় করে লিখে নিবে, এবং এই ভিডিওটি আমি তোমাদের গ্রুপে দিব। মনে করো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নিমিত্তে একটি প্রতিবেদন, অথবা যে কোনো একটি প্রতিবেদন লিখার যে নিয়ম, স্ট্যান্ডার্ড যে নিয়ম বা মানসম্মত যে নিয়ম, সেই বিষয়টি তোমাদেরকে আমি দেখিয়ে দিব, এবং সেই অনুসারে তোমরা প্রতিবেদনগুলো হচ্ছে কি ওইভাবে লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি বিষয় থাকে হচ্ছে কি বৈদ্যুতিন চিঠি, ঠিক না? এই যে বৈদ্যুতিন চিঠি আবার হচ্ছে কি আবেদনপত্র। বৈদ্যুতিন চিঠি কেউ চাইলে লিখতে পারো, আবেদনপত্র লিখতে পারো। আমার কাছে মনে হয় আবেদনপত্রের তোমাদের চমৎকার একটি ধারণা আছে, এবং সেই ধারণায় তার নিয়মগুলো অনুসরণ করে তোমরা আবেদনপত্র যদি লিখো, তোমাদের নাম্বারের ক্ষেত্রে এখানে তোমরা একটি সুবিধা পাবে। সারাংশ এবং সারমর্ম বা ভাব সম্প্রসারণ, এই ক্ষেত্রে তোমাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। যে বিষয়টি যে ভালো বুঝো বা যেটা তুমি আত্মস্থ করেছো, যেটা তোমার পরীক্ষায় কমন পড়েছে, সেই বিষয়ে তোমরা সেটি আহ, উত্তর করবে। আবেদনপত্রের কয়েকটি নমুনা আমি এখানে দিলাম। সেই নমুনাগুলা তোমরা একটা সময় পরে দেখে নিও, এবং এই অনুসারে তোমরা চেষ্টা করবে সেটা ওইভাবে কাজ করার। মনে করো প্রথম যে আবেদনপত্রটি, মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ে বা সহকারী শিক্ষক বা সোনালী ব্যাংকের ম্যানেজার পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। এ ধরনের কমন একটি আবেদনপত্র আমাদের বিভিন্ন পরীক্ষায় থাকে, বা এই ধরনের পাইলে হচ্ছে কি তোমাদের আবেদনপত্রের একটি নির্দিষ্ট চক আছে, সেই চক অনুসারে হচ্ছে কি তোমরা আবেদনপত্র লিখবে। সংলাপ এবং খুদে গল্প রচনা, এখানে আমি বলবো তোমাদের প্রত্যেকেরই স্বাধীনতা রয়েছে। তুমি যদি মনে করো খুদে গল্প লিখলে তোমার জন্য খুব ভালো হবে, এবং এখানে চমৎকার একটি থিম দেওয়া হয়েছে, এই থিমটিকে ফুটিয়ে প্রাঞ্জল ভাষায় যে গল্পটি তুমি রচনা করবে, শিক্ষক সেই গল্প পড়ে আবেগ আপ্লুত হয়ে যাবে, এবং এখানে হচ্ছে কি তুমি ভালো একটি সুবিধা করতে পারবে। যদি মনে করো যে গল্প লেখার সেই অভ্যাসটি তোমার ওইভাবে নেই, বা তুমি ওইভাবে লিখলে আহ পাঠক নন্দিত হয় না, পাঠক সেই গল্পের সাথে সাযুজ্য খুঁজে পান না, সেই ক্ষেত্রে তুমি সংলাপে যেতে পারো। অবশ্যই তোমরা ভালো সংলাপ লিখো, বা সংলাপের যে নামগুলো তোমরা দিবে বা সংলাপ যে শুরু করবে, যে কোনো একটি সামাজিক রীতিতে তোমরা সংলাপ শুরু করবে, এবং নামগুলো দিবে হচ্ছে কি আমাদের সমাজ উপযোগী, যে নামগুলো হচ্ছে আমাদের সমাজে চলে, সেই ধরনের নামগুলো হচ্ছে কি তোমরা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা যে জায়গায় এসেছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এই গুরুত্বপূর্ণ বিষয়টা কি আমি যদি সংক্ষেপে বলতে চাই, সংক্ষেপে বললে এটা হচ্ছে আহ প্রবন্ধ বা নিবন্ধ লিখন। এই প্রবন্ধ বা নিবন্ধ লিখনের অনেকগুলো বিষয় থাকে। আমি তোমাদেরকে এখানে 5টি বিষয় নিয়ে এসেছি, এবং সেই 5টি বিষয়ের আলোকে কয়েকটি শিরোনাম আমি নির্ধারণ করেছি। এই শিরোনাম থেকেই তোমরা অনেকখানি বিষয় তোমরা হচ্ছে কিভাবে পেয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে তোমাদের যে বুদ্ধিভিত্তিক যে জায়গা, তুমি যে রচনা যে নির্বাচন করবে, এই নির্বাচনের জায়গায় আমি তোমাদের কাছ থেকে একটু প্রশ্ন নিতে চাই, বা তোমরা এখানে কিভাবে তোমরা কোন রচনাটি লিখবে, কিভাবে তোমরা নির্বাচন করো, তোমরা যদি আমাকে একটু বলো একদম। স্যার, স্যার বলো, আমি শুনতে মানে পাচ্ছি। স্যার মানে স্যার এরকম একটা রচনা যেটা একটু ইউনিক হয়। যেমন বিজ্ঞান ও প্রযুক্তিটা একটু ইউনিক, হ্যাঁ, এটা থেকে অনেক তথ্য, মানে কিছু কম লেখেও অনেক কিছু, মানে ভালো আউটপুট বা ভালো একটা চিত্রণ পাওয়া যায়। তো একটু ইউনিক হলে স্যার, এবং স্যার কম লেখেই স্যার একটু মানে মানে বোধগম্য কিছু হয়। আর অন্য কোনো রচনা যেমন জাতীয় চেতনা বা নৈতিকতা মূল্যবোধ, এগুলা মানে একটা একটা মূল্যবোধ বারবার শুধু লিখতে হয় একটা লাইন, এরকম কিছু হয়। এই জন্য বিজ্ঞানের প্রযুক্তি বা এরকম ইউনিক কিছু হলে মানে নির্বাচন বেশি করা হয়। আচ্ছা আচ্ছা, সম্ভবত সে মাহমুদ বলল। মাহমুদ যে বিষয়টি বলল আমি বুঝেছি, আমি বলবো তোমাদেরকে। আবার কেউ যদি এর বাইরে কোনো কিছু যদি বলতে চাও। তাহসিন, এই বিষয়ে তোমার কি ভাবনা, এটা কি বলো? জি স্যার, আমিও হইলে সেম বিজ্ঞানের প্রযুক্তিটা দিতাম, কারণ বিজ্ঞানের প্রযুক্তির ক্ষেত্রে আমি যদি মানে বিজ্ঞানের অগ্রগতি, মানে পূর্ব থেকে অগ্রগতি নিয়ে একটা পার্ট লিখতে পারবো। তার তারপরে বর্তমান বিষয়ে একটা লিখতে পারবো, তারপরে দেশের প্রতিটা ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে, পোশাক ক্ষেত্রে, তারপরে আমার শিক্ষা ক্ষেত্রে, মানে কর্মসংস্থান সবকিছু ক্ষেত্রে বিজ্ঞানের মানে একটা রেভলিউশনারি পার্ট আছে আর কি। প্লাস আমাদের যে আন্দোলনগুলো হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেখানেও ইন্টারনেট এবং মানে ইন্টারনেট যদি আমি যদি আসে, তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো সবকিছু মিলিয়ে আহ বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আর কি, মানে পরীক্ষার সিচুয়েশনে আর কি মাথায় যে আসে, বলা হয় যে মানুষের মাথায় যে আসে পরীক্ষার সিচুয়েশনে, আমি মনে করি যে বিজ্ঞান ও প্রযুক্তি লেখাটাই বেস্ট অপশন আর কি সবগুলা চয়েসের মধ্যে। তাহসিনের এবং মাহমুদের দুইজনই মিলে গেল। এর বাইরে কারো কোনো ভাবনার বিষয় যদি থাকে তাহলে আমাকে বলতে সুবিধা হবে। আর কেউ আছো কিনা, কোনো কিছু বলবে তোমরা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আর কেউ যদি তোমরা নাও থাকো, আমি সংক্ষেপে একটু বলে দেই। মাহমুদ এবং তাহসিনের সাথে আমি সম্পূর্ণ একমত। এই বিষয়টি আমি তোমাদের মেসেজ দিতে চাচ্ছি। আজকের ব্যাকরণ পাঠের পর্যালোচনা বা পরীক্ষার প্রশ্নের পর্যালোচনা আমি যদি বলি, এর আগে অনেকগুলা বিষয় আমি তোমাদেরকে নির্বাচন করে দিয়েছি বা চাপিয়ে দিয়েছি। এখানেও বিজ্ঞান ও প্রযুক্তি, এই শিরোনামটি তোমরা যদি নির্বাচন করো তাহলে তোমাদের জন্য লেখার অফুরন্ত সম্ভাবনা থাকবে, এবং তুমি লেখার জন্য অনেকগুলো হচ্ছে কি পয়েন্ট পাবে। আমাদের বিশেষ করে রচনায় নাম্বার হচ্ছে 20। এই 20 নাম্বার লেখার জন্য তুমি যদি মিনিমাম তুমি যদি চিন্তা করো যে আমাকে একটা অনুচ্ছেদ যদি 1 করে দেওয়া হয়, তাহলে হচ্ছে কি তুমি 20টি অনুচ্ছেদ লিখতে পারবে। তোমার হাতে যদি সময় থাকে, আমার কাছে মনে হচ্ছে 20টি অনুচ্ছেদ না, তুমি এর বাইরে ডবল করে লিখতে পারবে। তাহলে তুমি যদি মনে করো এই রচনার জন্য 20 নাম্বারের জন্য 20টি পয়েন্ট করে লিখবে বা 20টি অনুচ্ছেদ করে লিখবে, এই জায়গায় তুমি হচ্ছে কি ওইভাবে লিখতে পারো। কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে এমন টপিকস, যে টপিকসে হচ্ছে কি তুমি লিখে যাতে ওই পর্যায়ে তুমি যেতে পারো। তাহলে আমি তোমাদেরকে বলবো, বিজ্ঞান ও প্রযুক্তি, আহ, এই শিরোনামটি হচ্ছে কি তোমরা নির্বাচন করবে, এবং সেই শিরোনামের আলোকে তুমি অনেকগুলা পয়েন্ট তুমি ভাগ করবে। পাশাপাশি তোমরা যদি সেটা পারো, একটি কবিতার মাধ্যমে সেটা তোমরা শুরু করতে পারো। তার একটি চমৎকার একটি ভূমিকা থাকবে, একটি উপসংহার থাকবে,
অবশ্যই তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই বিষয়গুলো হচ্ছে কি ওইভাবে আসবে। সর্বশেষ হচ্ছে কি বিজ্ঞানের একটি কনক্লুশন দিতে হবে, সেটা বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি সেটা মানুষের জন্য আশীর্বাদ হিসাবে কাজ করেছে। সেই বিষয়টি তোমাদেরকে ওইভাবে হচ্ছে কি লিখতে হবে। আমি তোমাদেরকে এই পর্যায়ে আমার কথা বলা শেষ, একটু পিছনে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। সেই যে পিছনে নিয়ে যাচ্ছে এটা একটা অংশ দেখানোর জন্য। আহ, আমি প্রতিবেদনের কথা বলেছিলাম তোমাদেরকে, আমি প্রতিবেদন বলছি তোমাদেরকে আহ, উত্তর করার জন্য। এখন তোমরা বলতে পারো যে স্যার কেন প্রতিবেদনের কথা বললেন। আমি তোমাদেরকে একটা লিঙ্কের মাধ্যমে একটি প্রতিবেদনের নমুনায় আমি নিয়ে যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করো, আমরা একটি প্রতিবেদনের আমরা নমুনায় চলে আসছি। তোমাদের যে কোনো একজন এইটা একটু পড়ার চেষ্টা করো। তোমরা কি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? স্যার সাউন্ড আর স্ক্রিনে অনেক সময় সমস্যা করে স্যার, ডিসকানেক্ট হয়ে যায় সম্ভবত। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের একটু বলি তোমাদেরকে। এখানে দেখো আমি বলতে চাচ্ছি একটি প্রতিবেদন হচ্ছে তোমার এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। এই প্রতিবেদনের যে স্ট্যান্ডার্ড নিয়ম সেটা আমি তোমাদেরকে বলবো, যে প্রতিবেদনটাকে তুমি যদি মুনশিয়ানা করে লিখতে চাও সেই প্রতিবেদনটি তুমি চেষ্টা করবে একজন একটি পত্রিকায় পাঠানোর জন্য। তাহলে আমি লিখলাম হচ্ছে বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক, অ্যাড্রেস দিলাম, সংযুক্ত প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন। এরপরে একটু সম্পাদকের কাছে একটু আবেদন দেওয়া হলো যে আপনার পত্রিকায় এই প্রতিবেদনটি প্রচার করলে এলাকার পরিস্থিতি বা আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে। এটা হচ্ছে সম্পাদকের কাছে আবেদন, এইটা তোমার একটি পেজে থাকবে, একটা পেজে এটা হবে। এরপরে তোমার যে মূল যে প্রতিবেদন, মূল প্রতিবেদন হচ্ছে কি পরের পেজে যাবে, এবং পরের পেজে দুইটা তিনটা মিনিমাম তিনটা বা চারটা অনুচ্ছেদে সেই প্রতিবেদনটি শেষ হবে। এবং শেষে হচ্ছে কি প্রতিবেদকের নাম, তারিখ, সময় তুমি লিখে দিতে পারো। এরপরে হচ্ছে সেই প্রতিবেদনটি তুমি যে পাঠাবে তার জন্য হচ্ছে একটি ডাক টিকিট লাগবে। এই ডাক টিকিটটাই হচ্ছে কি আমরা ওইভাবে দেখালাম। তাহলে একটি আহ, মানসম্মত প্রতিবেদন লেখার জন্য সম্পাদকের কাছে, যদি সম্পাদকের পত্রিকা উপযোগী হয়, সম্পাদকের কাছে একটি আবেদনপত্র লিখবে একটা পেজে, মূল প্রতিবেদন স্যার, লিখবে আরেকটা প্রশ্নের পেজে। লিঙ্কটা দেখা যাচ্ছে না। লিঙ্ক কি দেখা যাচ্ছে না? না স্যার। আচ্ছা, লিঙ্ক যদি দেখা না যায় আমি তোমাদের বলি, আমি এখানে বলতে চাচ্ছি একটি প্রতিবেদনকে মিনিমাম তোমরা তিনটি পেজে লিখবে। একটা পেজে হচ্ছে পত্রিকার সম্পাদকের কাছে তুমি পাঠাবে, সম্পাদকের কাছে আবেদন যে আপনার বহুল প্রচারিত পত্রিকায় এই সংযুক্ত প্রতিবেদনটি আপনি প্রচার করবেন। প্রচার করলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। পরের পেজে তুমি কি করবে, টোটাল প্রতিবেদনটি লিখবে, প্রতিবেদনের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেইভাবে ওইভাবে চমৎকার করে তুমি লিখবে। এটা লিখার পরে তোমার যদি জায়গা থাকে একটা খাম অঙ্কন করবে, যদি জায়গা না থাকে পরের পৃষ্ঠা হচ্ছে কি একটি খাম লিখে দিবে ডাক টিকিট, তুমি ওই ডাক টিকিটের একটি অংশ তুমি দেখাবে। তাহলে এই বিষয়গুলো যদি তোমার প্রতিবেদনে থাকে এখানে তুমি হচ্ছে ভালো নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থী, আমার কাছে মনে হলো আমি যে বিষয়টি তোমাদের দিতে চেয়েছিলাম বা আচ্ছা, যে সঠিক মেসেজটি তথ্য। তোমাদের কাছে পৌঁছানোর কথা ছিল আমার, সেটা আমি বললাম। এর ভিতরে বা বাইরে কোনো প্রশ্ন যদি থাকে তোমরা এখন আমাকে বলো, যে কোনো অংশে আমি চেষ্টা করি সেটা তোমাদেরকে বলে দেওয়ার জন্য। স্যার প্রাতিষ্ঠানিক আর সংবাদ প্রতিবেদনে এই দুটাতে কি স্যার 3 পেজ লিখবো?
এবং পেজের সাইডটা কি স্যার মানে যে কোনো সাইড থেকে শুরু করলেই হবে, যেমন প্রথম পেজটা পেজের মানে পিছন অংশ বা সামনের অংশ থেকে শুরু করলাম এরকম কিছু? আর না, আমি যেমন তোমাদের স্যার বলি। চিঠিতে প্র- দেখা যায় স্যার, চিঠিতে 2 পেজ লিখতে হলে মানে পিছন পিছন সাইড থেকে শুরু করতে হয়, পরে পরের সাইডে গিয়ে আবার অন্য পেজে যেতে হয় এরকম আর কি। প্রতিবেদনের আচ্ছা। ক্ষেত্রে এটা সত্য। হুম, আমি তোমার সেই বিষয়টা আমি এইভাবে বুঝিয়ে দেই। মনে করো আবেদনপত্র বা প্রতিবেদন আহ, তোমার পেজের প্রথম থেকেই তুমি শুরু করবে। যদি দেখো একটা প্রশ্নের উত্তর পেজের মধ্যখানে শেষ হয়ে গেছে, পরের অংশ আর লেখার দরকার নাই, তুমি পিটিও দিয়ে, প্লিজ টার্ন ওভার দ্য পেজ দিয়ে হচ্ছে কি তুমি পরের পেজে চলে যাবে। তুমি পরের পেজে তুমি প্রথম থেকে শুরু করবে। এবং শুরু করতে গিয়ে মূল প্রতিবেদন লিখতে গিয়ে তোমার এক পেজে যদি না হয়, তুমি 2 নম্বর পেজে লিখবে। প্রতিবেদনের বিষয় যদি আরো দীর্ঘ হয়, তুমি 3 নম্বর পেজে লিখতে পারো। এরপরে প্রতিবেদনটি শেষ করে তুমি শেষ করবে আর কি ওইভাবে। আচ্ছা, আমি এই বিষয়টি বললাম। এর বাইরে কোনো বিষয় আছে কিনা, কেউ বলবে কিনা আমাকে বলো তো। রচনা লেখার ক্ষেত্রে অনেকেই বলে যে 10 পেজ 12 পেজ লেখা লাগে, কিন্তু যদি কিওয়ার্ড গুলা না থাকে তাহলে রচনা কি বেশি লিখে নাম্বার পাওয়া যায়? হুম, এটা হচ্ছে তারিফের যে প্রশ্ন, এটা চমৎকার একটি প্রশ্ন। তুমি 10 পেজ 12 পেজ পেজ আসলে উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হচ্ছে এই রচনার যে বিষয়, সেই বিষয়বস্তু নির্ধারণ করে দিবে তোমার এটা কয় পেজ হবে। এবং ওই যে কিওয়ার্ডের কথা বলছো, কিওয়ার্ড না বলে আমি বলবো এই রচনার যে বিষয়গুলো তুমি কয়েকটি ভাগে বিভাজিত করবে। এটা অনুচ্ছেদ আকারে হতে পারে, পয়েন্ট আকারে, বা কিওয়ার্ডের কথা যে বলছো ওইভাবে হতে পারে। এবং সেইগুলা করতে গিয়ে তোমার যদি 10 পেজ যায়, তুমি 10 পেজ হতে পারে, কারো 12 পেজ হতে পারে। লেখা অনেক সময় হচ্ছে হাতের লেখার উপরে নির্ভর করে। কেউ ছোট করে লিখে, কেউ বড় করে লিখে। তো যারা বড় করে লিখে তাদের পেজ বেশি লাগে। এই ক্ষেত্রে আমি বলবো রচনাটি তোমরা হচ্ছে সবার শেষে লিখবে। তুমি একটি সময় হাতে রেখে দিবে যে অন্যান্য প্রশ্নের উত্তরগুলো দেওয়ার পরে তুমি রচনার উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে মনে হলো এই বিষয়টি আমি তোমাদের বোঝাতে পারলাম। স্যার রচনার পয়েন্ট গুলোতে কি স্যার নীল মার্ক দিব? স্যার গ্রিন, রচনার পয়েন্ট গুলোতে কি স্যার নীল মার্ক দেওয়া যাবে? আমি তোমাদের বলি, যে কোনো পয়েন্টকে মানে তুমি এটা কি আলাদা অ্যাকসেপ্টেবল? করার জন্য ইয়েলো মার্কার বা নীল মার্কার তুমি ব্যবহার করবে। এই মার্কারগুলা ব্যবহার করলে তোমাদের জন্য ভালো। অথবা তুমি বুলেট পয়েন্ট দিতে পারো স্টার রেখে, অথবা বিভিন্ন ধরনের যে বুলেট পয়েন্ট আছে এই বুলেট পয়েন্ট বুঝছি। দিয়ে তুমি যে কোনো মার্কার দিয়ে হাইলাইটেড করে দিতে পারো, যাতে আমরা বুঝতে পারি যে এইটা তোমার একটা পয়েন্ট, এইটা তোমার একটা অনুচ্ছেদ। ইভেন হচ্ছে একটা প্রশ্ন যখন শেষ হয়, তখন একটা মার্কার দিয়ে একটা টান বুঝছি। দিয়ে তুমি বুঝাবে তোমার এই প্রশ্ন শেষ, পরের প্রশ্ন তুমি শুরু করতেছো। এটি হচ্ছে ভালো আইডিয়া। স্যার, স্যার দিনলিপি লিখন স্যার কয় পেজ স্যার? আপনি তো প্রতিবেদন বলছেন 3 পেজ, দিনলিপি কত পেজ হবে? আচ্ছা, এই যে দিনলিপির বিষয়টা, এটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার সময়ের উপরে ডিপেন্ড করবে। তুমি যদি মনে করো তুমি পর্যাপ্ত সময় পাচ্ছ, তুমি একটু লম্বা করে লিখো। আর যদি দেখো তোমার সময় ওইভাবে নেই, তখন তুমি একটু সংক্ষেপ করে লিখো। এই বিষয়গুলা আহ, একদম যে বেশি লম্বা করে লিখতে হবে, তুমি একটা লম্বা করতে গিয়ে যদি তুমি অন্য প্রশ্নের সময় তুমি খেয়ে নাও, বা অন্য প্রশ্নের তুমি সময় ওইভাবে পাচ্ছ না, তাহলে কিন্তু তোমার জন্য এটা ক্ষতিকারক। বিশেষ করে এই যে নির্মিতির অংশে তোমাদের লেখার অনেকগুলা বিষয় আছে, তুমি চাইলে অনেক কিছু লিখতে পারবে, কিন্তু তুমি লিখবে না। কারণ হচ্ছে কি, তোমার তো অনেকগুলা প্রশ্নের উত্তর করতে হবে। সেই প্রশ্নের উত্তরগুলো করার জন্য তুমি চেষ্টা করবে ওই সময়ের ভিতরে তুমি যাতে শেষ করতে পারো। আমার স্যার, কাছে আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার, বাক্য রূপান্তরে কি কোশ্চেন লিখতে হবে? না, বাক্য বাক্য রূপান্তরে
তুমি যদি সময় হাতে যদি থাকে, না না লিখে উত্তর দিলে হবে। সময় থাকলে তুমি লিখবে, তোমার লেখা যদি স্পিডে থাকে তুমি লিখে এরপরে উত্তর লিখতে পারো, এটা লিখতে পারলে ওয়াইজ, এবং তোমার সেটা হচ্ছে কি সঠিক হবে। এইটার একটা বিষয় কিন্তু আছে এখানে। তোমার মূল বাক্যটা লিখে এরপরে কোন বাক্যতে তুমি রূপান্তর করতেছো এইভাবে যদি লিখতে পারো, এটা তোমার জন্য ভালো এবং এটা নির্ভুল হবে। যদি সময় না থাকে, যদি তুমি দেখতেছো তোমার সময় ওইভাবে হাতে নেই, তখন শুধু উত্তরটি লিখলেই হবে, উত্তরের বাক্যটি লিখলেই হবে আর কি। সাবা, মনে হয় তোমার উত্তর পেয়েছো? স্যার স্যার উম, বলো। স্যার ইমেইলে স্যার প্রথম যে অংশ, ইমেইলের যে ফার্স্ট পার্টটা, টু, ফ্রম, সাবজেক্ট, এগুলো হুম, স্যার অনেক সময় অনেক গাইডে স্যার আর কি স্যার শক করে দেওয়া আছে, বা কোনো কোনো গাইডে আবার শকবিহীন। আমরা এটা কিভাবে লিখবো তুমি চক করে দাও, চক করে দাও। ইমেইলটা, মানে বৈদ্যুতিন চিঠি? ওই চক করে দিলেই ভালো। প্রথম অংশ শক করে দিব না স্যার? চক করে দিও। আর স্যার মানে ইমেইল ইমেইলটা আর আবেদনপত্র স্যার, এগুলা কি স্যার এক এক পেজ এক্সিড করতে পারবে ইমেইল আর আবেদনপত্র, না এক পেজের ভিতরেই আমাদের লিখতে হবে? আচ্ছা, আমি আমি তোমাকে বিষয়টা বলি। আবেদনপত্র, তুমি বৈদ্যুতিন চিঠি বা ইমেইল, এইটার চাইতে তুমি আবেদনপত্র যদি লিখো, আবেদনপত্রে তুমি তোমার মুনশিয়ানা দেখাতে পারবে। পরীক্ষার হলে মুনশিয়ানাটা দেখানো হচ্ছে গুরুত্বপূর্ণ। মুনশিয়ানায় নির্দেশ করে সেই শিক্ষার্থী অতি মেধাবী। আবেদনপত্রে কিভাবে তুমি মুনশিয়ানা দেখাতে পারবে? মনে করো সোনালী ব্যাংকে ম্যানেজার পদে লোক নিয়োগ করা হইবে, তাহলে একটা জায়গায় তুমি হচ্ছে আবেদনপত্র লিখবে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর, যে আমি অমুক, আমার এই যোগ্যতা আছে, আপনার আহ, ব্যাংকে লোক নিয়োগ নিবেন, অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, আমি সেই জায়গায় একজন প্রার্থী হিসাবে আমার জীবন বৃত্তান্ত আপনার সামনে উপস্থাপন করলাম। এইটা তোমার একটা পেজে। পরের পেজে এই যে জীবন বৃত্তান্ত বলছো, তোমার বায়োডাটাটা আরেকটা পেজে যাবে, এবং বায়োডাটা তুমি আরেকটা পেজে দেওয়ার এখানে অন্যতম একটি শর্ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটা তুমি স্যার টেবিল সাউন্ড আকারে প্রবলেম লিখবে। করতেছে। সাউন্ড কি শোনা যাচ্ছে না? স্যার এখন হ্যাঁ একটু স্যার, পরিষ্কার শোনা হয়েছে স্যার, যাচ্ছে। আগে একটু স্যার মানে একটু আচ্ছা, লেগিং করতেছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের আবার বলতেছি। মানে আবেদনপত্রটা একটা জায়গায় লিখবে হচ্ছে তোমার আবেদন, আর পরের পেজে লিখবে আবার হচ্ছে একটু বলতেন স্যার, এটা এই পয়েন্টটা আচ্ছা, বলছিলেন এই সেটা। পয়েন্টটা আমি বলতেছি। মনে করো, আমি উদাহরণ দিচ্ছি, সোনালী ব্যাংকে ম্যানেজার পদে লোক নিয়োগ করা হইবে, এই পদের জন্য একটি আবেদনপত্র লিখো। তাহলে প্রথমে একটা পেজে তুমি আবেদনপত্র লিখবে, মনে করো জিএম বরাবর, জিএম সোনালী ব্যাংক, মতিঝিল, ঢাকা। বিষয় ম্যানেজার পদের জন্য আবেদন। যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি মোহাম্মদ রহিম উদ্দিন, আমি ম্যানেজার পদে আপনার ব্যাংকে চাকরি নিতে চাই। তারই আলোকে আমার জীবন বৃত্তান্ত উপস্থাপন করলাম। এই পেজে তোমার আবেদনপত্রটি শেষ। পরের পেজে যাবে তোমার জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত কি? নাম, পিতার নাম, মায়ের নাম, আর শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি বলছি, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, শিক্ষাগত যোগ্যতাটা হবে টেবিল আকারে, এসএসসি, এইচএসসি, বিএসসি বা মাস্টার্স বা এমএসসি, এবং এই প্রতিটা জায়গায় তোমার রেজাল্ট দিবে সব A+, বা জিপিএ 5, 4, 3, এইগুলো তোমরা লিখবে না, সবাই লিখবে হচ্ছে কি সিজিপিএ 5। অনার্স এবং মাস্টার্সে হলে তখন লিখবে সিজিপিএ 4, এবং বিএসসি এমএসসি দুই জায়গা পর্যন্ত হচ্ছে কি তুমি দেখাবে। এবং রেফারেন্স হিসেবে দুইজন ব্যক্তিদের নাম দিবে যারা উচ্চপদস্থ, একজন ব্যক্তিরও রেফারেন্স দিতে পারো। তাহলে একটা পেজে হচ্ছে তোমার আবেদনপত্র, আর একটি পেজে হচ্ছে কি তোমার জীবন বৃত্তান্ত। এইটাও, এই পেজে যদি সুযোগ পাও একটি খাম অঙ্কন করে দিবে, চিঠি পাঠানোর জন্য খাম। এই পেজে যদি সুযোগ না থাকে তাহলে পরের পেজে একটি খাম অঙ্কন করে দিবে, প্রেরক প্রাপক লিখবে। আমার কাছে মনে হলো বিষয়টি তোমরা বুঝতে পেরেছো।
জি স্যার। স্যার এটা তো স্যার আবেদনপত্র। আর বৈধনিক চিঠির ক্ষেত্রে কি হবে স্যার? আচ্ছা, বৈদ্যুতিন চিঠির ক্ষেত্রে জাস্ট হচ্ছে ওই যে তোমরা চকটা চকটা দিয়ে তোমরা তোমাদের মতো করে যে বিষয়ে চিঠি লিখতেছো ওইটা লিখে ফেলবে। আর পেজ, এক পেজ স্যার এক্সিড করতে পারবে না? এক পেজের এক ভিতরে পেজ, এই বৈদ্যুতিন চিঠি লেখবো তোমার এক স্যার? পেজের ভিতরেই শেষ হবে। দেখা যাবে তুমি যে বিষয়টি বলতে চাচ্ছ ওই পেজের ভিতরে লম্বা বিষয় যদি থাকে পরের পেজে তুমি যাইতে পারো, কিন্তু এক পেজেই শেষ হবে। বুঝছি স্যার। আমি তোমাদের স্যার আরেকটি বলো। স্যার সংলাপ রচনায় স্যার আনুমানিক স্যার কতগুলো লাইন দিলে ভালো হয়, যেমন মানে কতবার, মানে। আচ্ছা আচ্ছা, তোমরা ওই যে সংলাপে যে লাইনের কথা বলতেছো, সংলাপে আসলে লাইনটা উদ্দেশ্য না। সংলাপটা হচ্ছে তুমি যে বিষয়কে কেন্দ্র করে সংলাপ রচনা করেছো সেই সংলাপের একদম সমাপ্তির দিকে যাতে চলে আসতে পারো। তোমার বিষয়টা যদি দীর্ঘ হয় তাহলে সংলাপ দীর্ঘ হয়ে লাইন বেশি হয়ে যাবে, আর বিষয়টা যদি শর্টকাট হয় তাহলে তোমার সংলাপ কমে যাবে। যে এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এটা যেহেতু 10 নম্বরের, 2 পেজ 3 পেজের উপরে যাওয়ার প্রয়োজন নেই। যাদের লেখার গুণ গুণগত মান স্ট্যান্ডার্ড, তাদের 3 পেজের উপরে যাওয়ার সুযোগ নেই আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এরপরে অনেকে দেখি তোমরা এমনিতেই হচ্ছে সংলাপটা লম্বা করো। আমরা প্রশ্নপত্রে কি চাচ্ছি? আমরা চাচ্ছি, আমরা দেখতে চাই দুই বন্ধুর ভিতরে যে সংলাপ হচ্ছে সেই থিমটা তুমি গুছিয়ে লিখতে পারতেছো কিনা। তুমি এমন বিষয়ে তুমি ওইভাবে লম্বা করতেছো, তখন দেখা যাচ্ছে পাঠকের ধৈর্যচ্যুতি ঘটতেছে। মানে তোমার বিষয়ের ভিতরে তুমি দীর্ঘ করতে করতে হচ্ছে কি একটা তোমার মূল বিষয়টা হারিয়ে যাচ্ছে, এটা যাতে না হয়। আমার কাছে মনে হলো আমি তোমাদের সেই বিষয়টি ধরিয়ে দিতে পারলাম। স্যার বলো। স্যার আমাদের সমস্যা স্যার ব্যাকরণিক শ্রেণীতে বলে স্যার, মানে পাঁচটা পাঁচটা বিশেষ্য লেখো তো পাঁচটা বিশেষণ লেখো। এবং স্যার আমরা কি স্যার প্রথম পাঁচটাই লিখবো? অনেক অনেক সময় একটা বিশেষণ পাঁচটা এক্সিড করে, মানে যে টেক্সটটা দেয় এটা বিশেষ্য ধরেন স্যার 60টা আছে বিশেষ্য, আমরা কি স্যার প্রথম পাঁচটাই লিখবো এরকম, না যে কোনো পাঁচটা লিখতে পারবো এরকম, আচ্ছা, মানে এরকম এইটা কিছু? এইটা হচ্ছে মাহমুদকে বলি, তোমাদের স্বাধীনতা আছে, যে কোনো 5টি লিখলেই আমরা 5 নাম্বার দিয়ে দিব। যে কোনো 5টি, প্রথমের 5টা তুমি যদি নির্ধারণ করতে পারো। তোমাদের ভিতরে অনেকেই কিন্তু আছে আরো চালাক, সে মনে করে 5টা লিখলাম, 2-1টা ভুল হইতে পারে, আরো 2-1টা বাড়াই দিয়ে দেয়। বাড়ানোর প্রয়োজন নাই, তুমি যদি মনে করো এইটাই কনফার্ম, তুমি আহ ওইটাই লিখবে, 5টি লিখবে। এই পাঁচটা কি স্যার জাস্ট জাস্ট শব্দটা লেখে আর জাস্ট ব্যাকরণিক শ্রেণীটা লিখতে হবে না স্যার? হুম, লিখলেই হবে, ওই শব্দটা লিখে ওই শ্রেণীটা লিখবে। স্যার এখানে একটা জিনিস আছে যে স্যার এই ছবি লিখলাম, স্যার আমরা লিখলাম যে বেগুন সিটি লিখলাম, ধরুন স্যার এটা বিশেষণ আছে। এমনকি স্যার অনেক অনেক সময় দেখি স্যার, মানে বইয়ে স্যার ধরেন ক্রিয়াবাচক বিশেষণ অথবা গুণবাচক বিশেষণ দেওয়া আছে। আমরা কি স্যার স্পেসিফিক করে দেবো এটা বিশেষণ, জাস্ট না জাস্ট বিশেষণ দিলেই হবে? হুম, এইটা একটা প্রশ্ন। তুমি যদি স্পেসিফিক করে দিতে পারো তাহলে তুমি নিজের মনীষিয়ানা আরো জাহির করতে পারলে, আর বিশেষণ লিখে দিলেই তোমার উত্তরটা আমরা নিয়ে নিব। বুঝছি স্যার। আমার কাছে মনে হচ্ছে আমাদের সময় খুবই শেষ পর্যায়ে চলে আসছি। আমি তোমাদেরকে ব্যাকরণ পাঠের পর্যালোচনায় বিশেষ করে পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আমি চেয়েছি আমাদের শিক্ষার্থীরা মূল পাঠের বাইরে যাতে না যায়। আমাদের যে একটি সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, অনেক গার্জিয়ান দেখলাম বিভিন্ন সময় বা শিক্ষার্থীও আমার সাথে যে প্রশ্ন করে সিলেবাসের বাইরে চলে যায়। আসলে এই পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস, এই সিলেবাসের ভিতর থেকে তোমার প্রশ্ন আসবে। আর আজ আমি কয়েকটি বিষয় হাইলাইটেড করে যে বিষয়গুলো আমি তোমাদেরকে দিলাম, বিশেষ করে সেই হাইলাইটেড বিষয় থেকে তুমি যদি প্রশ্ন নির্বাচন করো তুমি ভালো নাম্বার পাবে। যেমন ওই যে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো, সমাস নির্ণয় করো, শব্দের উচ্চারণ লিখো, শুদ্ধ বানান লিখো। এরপরে আমি তোমাদের রচনার ক্ষেত্রে যেটা দিলাম, যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, এখানে 5টি থিম দিলাম। 5টি থিম থেকে মিনিমাম 3টি থিমের তুমি রচনাগুলো তোমার যদি প্রস্তুত থাকে, যে কোনো একটি রচনা তুমি লিখলেই হচ্ছে কি তুমি ভালো নাম্বার ওইভাবে পেয়ে যাবে। তবে তুমি চেষ্টা করবে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বা বিজ্ঞান সংক্রান্ত যে রচনাটি আসে সেই রচনাটি উত্তর দেওয়ার জন্য।
যদি দিতে পারো তাহলে এখানে তোমার অনেক কিছু লেখার সুযোগ থাকবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে একটা ধন্যবাদ। প্রশ্ন ছিল স্যার স্যার। সময় আচ্ছা বলো, আমি স্যার দেখি সময়ের একটা ভিতরে পেয়ে যাই কিনা। স্যার এই যে সমাসের ক্ষেত্রে আর কি, সমাসে যেমন স্যার তৎপুরুষে দ্বিতীয়া তৃতীয়া এরকম আছে স্যার, আমরা যদি স্যার দ্বিতীয় না রেখে শুধু তৎপুরুষ লিখি তো ওইটা কি হবে হ্যাঁ, সমাসের ক্ষেত্রে? পারাবে। এটা তুমি যদি না জি পারো তখন হচ্ছে কি তৎপুরুষ লিখলেই আমরা নাম্বার দিয়ে দিব। কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে কি দ্বিতীয়া তৃতীয়া এইটা তোমাকে ভাগ করে লেখার জন্য, যদি পারো লিখতে হবে, না পারলে এটা লিখলেও আমরা নাম্বার দেব। একজন শিক্ষার্থী তৎপুরুষ স্যার সমাস সে যদি একটা জিনিস ডিফাইন স্যার করতে লাস্ট। পারে সে নাম্বার পেয়ে যাবে। তার হবে ক্লিয়ার? স্যার লাস্টটা ছিল। জি স্যার ক্লিয়ার। বলো। আহ, স্যার যে আমরা যে পরিভাষা লিখি স্যার, পরিভাষা স্যার অনেক সময় আমরা তো অনেক সময় স্যার মানে কিছু কিছু নতুন শব্দ